আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নতুন একটা গল্প শোনাবো। এবারের গল্পটা হচ্ছে কুরবানি ঈদের গল্প। মানুষের জীবনে শৈশব থাকে, কৈশোর থাকে, যৌবন থাকে, বার্ধক্য থাকে এবং জীবনের প্রতিটা সময়ের আলাদা আলাদা গল্প থাকে, আলাদা আলাদা টেস্ট থাকে এবং জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্তই মানুষ উপভোগ করতে পারে। খারাপ মুহূর্তগুলো উপভোগ করতে হয়, ভালো মুহূর্তগুলো উপভোগ করতে হয়, কারণ খারাপ মুহূর্ত না থাকলে ভালো মুহূর্তের অবশ্যই মর্ম বোঝা যায় না। যখন ছোট ছিলাম, মানে শৈশব, কৈশোর আর যৌবনের অনেকটা অংশই বাবার সাথে কুরবানি দিয়ে কাটিয়েছি। আর এইবার মেয়ের সাথে নিজে বাবা হয়ে কুরবানি দেওয়ার যে গল্পটা, সেটাই আপনাদেরকে শোনাবো। হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, দিস ইজ জাহিদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এবছর মেয়ে বায়না ধরছে যে সে গরুর হাটে যাবে। ছাগলের হাট হলেও কোনো সমস্যা নাই, কারণ সে গরু ভয় পায়, সে অবশ্যই ছাগল কিনবে। তাই অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, মেয়েকে যদি গরুর হাট নিয়ে যাওয়া হয়, ওখানকার কাদা, ওখানকার পরিবেশ সবকিছু মিলে সে খাপ খাইতে পারবে না। তখন চিন্তা করলাম তাকে 14 লাখ টাকার ভাইরাল সেই খাসিটা দেখায় নিয়ে আসি। মানে মেয়ে আর বাপ মিলে আমরা চলে গেছিলাম সাদেক এগ্রো। সাদেক এগ্রোতে যে মেয়ের চোখ তো ছানা বড় হয়ে গেছে, মানে এত গরু একসাথে সে আগে কখনো সরাসরি দেখে নাই। তারপরে উট দেখলো, সাথে আরো অনেক কিছুই দেখলো। আর 14 লাখ টাকার ছাগল দেখার পরে যখন মেয়েকে বলা হলো যে মা তুমি একটু এটা ধরে দেখো, তখন সে বলতেছে যে না না না, হাতে নোংরা লেগে যাবে। ধরো, তুমি খাসি ধরো। না গুতা দিবে না, না না নোংরা লাগবে না, ও পরিষ্কার অনেক, সত্যি কথা। এরপর তাকে একে একে ছাগল, ভেড়া, দুম্বা, এমনকি পিঙ্ক কালারের মহিষও দেখানো হইল। এদিকে আসো, এদিকে দেখছো? তুমি এরকম সাদা মহিষ কখনো দেখেছো? উট দেখানোর নাম করে সুয়াদকে 2 গরুর মাঝখানে দাঁড়া করাই দিলাম, আর এরপরে সে ভয়তে হাতে পায়ে কাঁপাকাঁপি। এটা আমার পূর্ব পরিকল্পিত ছিল, কারণ আমি চাই আমার মেয়ের সাহস হোক। অন্যান্য বাচ্চাদের মতো গরু দেখলেই সে ভয়ে দৌড়ে পালা যাবে, এই যেন মানসিকতা আমার মেয়ের না থাকে। যদিও আলহামদুলিল্লাহ আমার মেয়ের যথেষ্ট সাহস, যেমন তার মায়ের মতো সে কুকুর, বিড়াল এগুলোকে ভয় পায় না। সোয়া, তোমার কাছে কেমন লাগতেছে উট দেখে? কেন? দেখো, উট দেখো তুমি। আর গরু দেখে আমার মেয়ে কিছুটা বিব্রত হয়েছে এবং সে আমাকে বলতেছে যে বাবা, গরু আর দেখার দরকার নাই, চলো এবার কুরবানিতে আমরা একটা খাসি কিনি। তবে খাসিটা অবশ্যই ছোট কিনবা, যাতে আমি সেটাকে ঘাস খাওয়াইতে পারি। মানে সবাই চিন্তা করে যে পশুটা একটু বড় কিনো, কিন্তু আমার মেয়ের কথা হচ্ছে গিয়ে খাসিটা কিনতে হবে ছোট, যাতে সে খাসির দড়ি ধরে তাকে কাঁঠাল পাতা, ঘাস সব কিছু খাওয়াতে পারে। তুমি তো গরু দেখা বাদ দিয়ে এখন খাসি দেখতে আসলা। তুমি তো বললে তুমি খাসি কিনবা, গরু কিনবা না। ওই যে দেখো, ওই যে দেখো। তুমি তো খাসিও ভয় পাও। সাদেক এগ্রো থেকে বের হয়ে সোয়াদমণিকে নিয়ে চলে আসলাম মোহাম্মদপুরের খাসির হাটে। এর আগে আমি আরও একবার ঢাকায় কুরবানি করেছিলাম, কিন্তু মোহাম্মদপুরে যে এত বড় খাসির হাট হয় সেটা আমার জানা ছিল না। খাসির হাট বলতে ওখানে আবাসিক এলাকার 2-3টে রাস্তা জুড়ে পুরোটাতে খাসির হাট বসে, সেখান থেকে হাসিলও করাইতে হয়। সেখানে এসে মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করে চিন্তা করলাম যে এখান থেকে খাসি কিনা যায়। তারপরেও আমরা গাবতলীর হাটে গেছিলাম এবং গাবতলীর হাট থেকে ঘুরে এসে মোটামুটি রাত 2টোর সময় আমি আর সানি মোহাম্মদপুর হাট থেকে 2টা খাসি কিনি। অবশেষে সানি তার 2 ভাইকে খুঁজে পেয়েছে। সানি, তোমার 2 ভাইকে একসাথে নাও। সানি, তোমার 2 ভাইকে নিয়ে তুমি এখন রিক্সায় চড়েছো?
পচাইতেছেন ভাই আমাকে। পচাইতেছি কেন বেটা? এটা পচাইতেছেন, দুই ভাই বানাইছেন আমাকে। এই যে তোরা 3 ভাই একসাথে যাবি বাসায়, না ভাই, তোর অনুভূতি কি? 2 ভাইকে রিক্সা নিয়ে ডিগবাজি দিব ভাই জায়েদ খানের মতো। এই এটা এখানে বান্ধেন। ও পেঁচ দিচ্ছেন, ঠিক আছে। জায়েদ খানের মতো ডিগবাজি দিব ভাই। আসতে পারবো না। এদিকে দেখার মো, ওরা ওদিকে দেখার। এটা তোর কাছে রাখ। জায়েদ খানের মতো ডিগবাজি। আর অবশেষে সানি তুমি অন্ধকারে কেন? তার 2 ভাইকে নিয়ে সুন্দর মতো বাসায় এসে পৌঁছাইছে এবং তাদের ভাইদের সাথে ডিনার করছে। সানি, তুমি একটু কাঁঠাল পাতা খাবা? হ্যাঁ, খেয়ে দেখি আমি টেস্ট কেমন। এই যে কাঁঠাল পাতা, মানে খুশির ঠেলায় সানি এখন কাঁঠাল পাতা খাই ফেলতেছে, মানে তার 2 ভাইয়ের সাথে মিল রেখে সে কাঁঠাল পাতা খাচ্ছি। আর খাসি কিনে যখন বাসায় আসছি তখন হচ্ছে রাত অলমোস্ট 3টা বাজে। তখন আমরা চিন্তা করলাম যে এখন আর বাসায় যে বাসার মানুষজনগুলোকে ডেকে আর ঘুম থেকে তুলবো না, যে কারণে এখন আমরা নীলক্ষেত থেকে আবার রহমতগঞ্জের হাটে যেতেছি। ওখানকার হাটের গরু আর খাসির পরিস্থিতি কি দেখে আসি। আর অবশেষে রহমতগঞ্জের হাট থেকে আমরা আসছি হচ্ছে তেহারি খাইতে। আর ফজরের আজানও হয়ে গেছে। সানির চোখ ঘুমে ভেঙে যেতেছে। কি রে অবস্থা খারাপ ভাই। এখন আসছি নাজিরা বাজারে বংশমর্যাদা পূর্ণ হচ্ছে তেহেরি খাইতে। মানে ঘুমের চুলে সে আবল তাবল বলতেছে। খাওয়া দাওয়া করে ফজর নামাজ পড়ে খাসি দুটো গোসল করে তারপরে দিতে হবে ঘুম। এভাবেই খাসি কেনা হয়ে যায়। কিন্তু খাসি কেনার পরে যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে মেয়ে তো খাসি দেখে ভয় পাচ্ছে। মানে খাসিটা তার তুলনায় একটু বড় হয়ে গেছে, যে কারণে সে করতেছে স্থানের যে খাসিটা সেটা তুলনামূলক আমারটা থেকে একটু ছোট। তখন সে ওটার সাথে বেশি ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে, সে ওই খাসিটাকেই খাবার খাওয়াচ্ছে। আর খাসি কেনার 2 দিন পরে সোয়াদ আসছে তার খাসিরে খাবার খাওয়ানোর জন্য। তুমি এটাকে কাছে আসো না কেন? খাসিকে কেউ ভয় পায় নাকি? বড় হলে এটা কি করবে? তুমি কি সোয়াদ খাসি ধরতে পারো না? আমি ছোটগুলো ধরতে পারি। বড়গুলো সমস্যা কি? বড়গুলো যে গুতা মারতে আসে খালি, বড়গুলো বেশি দুষ্ট। আর খাসি কেনার 3 দিন পরে সোয়াদ খাসির কাছে আসছে এবং সে খাসিকে আদর করতেছে, কিন্তু সে ভয় পায়। কেন তুমি আদর করো না কেন? মিনি প্যাক শ্যাম্পু নিয়ে আসো। না সত্যি কথা নিয়ে আসো, না এটাতে গন্ধ। না বাবা লাগবে না, তোমাকে পোকা বানাবে। খাসি যেটাই হোক, আমার কথা হচ্ছে আমার মেয়ে আগে ছাগলের সাথে ইউজ টু হোক, মানে আস্তে আস্তে তার ভয় কাটুক। আজকে ছাগলের ভয় কাটাইতে পারলে ইনশাল্লাহ বড় হলে তার গরুর ভয়ও কেটে যাবে। আর মেয়েকে নিয়ে বাপ মেয়ে একসাথে আমরা গরু হাটে যাবো একদিন। আর ছাগলকে তো ঈদের আগের দিন গোসল করাতেই হবে। সুয়াদকে সবাই খেপাচ্ছে যে সুয়াদ তুমি বাসা থেকে শ্যাম্পু নিয়ে আসো তোমার ছাগলকে গোসল করানোর জন্য, এবং সে সেই কাজটাই করতেছে। ঈদ মোবারক, ঈদ মোবারক ফ্রম ঢাকা। আর ছোটোবেলার ঈদগুলা অনেকটা উল্টা হইতো এখনকার সময়ে। যেমন আমি যখন সোয়াদের মতো ছিলাম তখন শীতকালে কুরবানি ঈদ হইতো। আর আমার মনে আছে একবার ঈদের দিন সকালবেলা মরিচাবাতি দিয়ে কারেন্টে শর্ট খাইছিলাম। আর আরেকবার কি হয়েছিল যে ভাবছিলাম যে নামাজের আগে সব গরুগুলো আরেকবার দেখে আসি, আর গরু দেখতে যেয়ে আর ঈদের নামাজে আমি পড়তে পারি নাই। এরকম ছোট ছোট অনেক ঘটনাই আমাদের ছোটোবেলায় থাকে। আর বড় হওয়ার পরে এই ঘটনাগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। যেমন
আমি এর আগে কোনো দিন কুরবানির গরু বা খাসি গোসল করাই নাই, মানে ঈদের দিন সকালবেলা এগুলা আব্বুই গোসল করাইতো, আর আব্বু এগুলো গোসল করে নিজে গোসল করার পরে আমাকে আর আমার ছোটো ভাইকে ডেকে তুলতো যে এই নামাজ পড়তে যাবি না, চল তাড়াতাড়ি চল। আর আজকে এখন আমি নিজেই আব্বু হয়ে গেছি, সকালবেলা ঘুম থেকে উঠে কুরবানির খাসিকে গোসল করানো হয়েছে। আর ঘড়িতে সময় হচ্ছে 6:30 মতো। প্রথম জামাত ছিল 6:15, 6:15 জামাত মিস করছি। আর এখন আমরা ঈদের দ্বিতীয় জামাত পড়ার জন্য রওনা হয়ে যাব। আর ভিন্ন রকম একটা নামাজ পড়ার অভিজ্ঞতা হয়েছে, মানে কাটামোট কেন্দ্রীয় জামে মসজিদ যেটা, ওইখানে আগে কোনো দিন ঈদের নামাজ পড়ি নাই। মানে তারা নামাজের আগে কোনো রকম বয়ান করে না, নামাজের পরে খুতবা দেয়, খুতবার সাথে বয়ান, আর বয়ান শেষ হলে তারা কেউ মোনাজাতও ধরে না। মানে তাদের মোনাজাতের মানে দোয়া হয়, বাট মোনাজাত হয় না, তাদের সিস্টেমটাই আলাদা। আর আমি যতক্ষণে নামাজ পড়ে আসতেছি ততক্ষণে মনে হইতেছে এলাকার সব গরু কুরবানি করা হয়ে গেছে। আমার অলরেডি সানি 2বার ফোন। ফাইনালি আমাদের খাসি কাটা হয়ে গেছে আর খাবারও চলে আসছে। আলহামদুলিল্লাহ, সারাদিন পরে এখন হচ্ছে অলমোস্ট সকাল 11টা বাজে। আর ওই যে আপনাদেরকে বললাম না যে আগে বাবা যেগুলো করতো এখন সেগুলো নিজেকেই করতে হইতেছে, মানে নিজেই এখন বাবা হয়ে গেছে। কুরবানিদের দিন কুরবানি না দেওয়া পর্যন্ত আব্বা কিছুই খাইতো না, মানে কুরবানি দিয়ে এসে তারপরে হয়তো সেমাই মুখে দিত। এরপরে আব্বু যেটা করতো সেটা হচ্ছে কলিজাটা তাড়াতাড়ি করে বাসায় পাঠিয়ে দিত, আর এরপরে রুটি দিয়ে কলিজা দিয়ে খাওয়া হইতো। কিন্তু এই যে সময়ের সাথে সাথে মানুষের খাদ্যাভ্যাসও চেঞ্জ করতে হয়, যে কারণে আমিও বাবার মতো খাসি জবাই করার পরপরই প্রথমে কলিজাটা বাসায় পাঠিয়ে দিছি। কলিজাটা রান্না হয়ে গেছে, আর রুটির বদলে এখন খিচুড়ি হয়ে গেছে। মার কাছে থাকলে হয়তো বা রুটি খাইতে পারতাম। যাই হোক, যখন যে সিচুয়েশন থাকে তখন সেই সিচুয়েশনেই আমাদেরকে মানিয়ে নিতে হবে, এটাই পৃথিবীর নিয়ম। ইনশাল্লাহ বাড়িতে যাব, বাড়িতে গেলে তখন মার হাতের রুটি, কলিজা আর গরুর মাংস সবই খাওয়া হবে। আর এই ছিল আমাদের ঈদ। যেহেতু ঢাকাতেই এবার শুধু আমরা 3 জন, আপনাদের ভাবি, আমি আর সোয়াদ, 3 জন মিলে ঈদের দিন পার করে ফেললাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আপনারাও সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।